স্যার, শুরুতে ছোট্ট একটা পরামর্শ যাচ্ছি। আপনার লেখা কনফিডেন্স থেকে বের হওয়া ওই বইটা সাথে রয়েছে, একই সাথে খাতাটাও সাথে রাখে, তবে একটু নোট করে পড়াটা ভালো হবে কিনা বা কোন পদ্ধতিতে পড়বো এই ব্যাপারে যদি ছোট্ট। স্যার আমরা কথা তো শুনতে পাচ্ছি না আপনার। আর যেগুলো পড়াচ্ছি এগুলোই পড়ো, আর যেগুলো পড়াচ্ছি এগুলোর বাইরে যাওয়ার দরকার নেই, আপাতত আমার সাথে সাথে যাও। হ্যাঁ, ওকে। একটা ভিডিও দেখো, সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানি না, আমি সাউন্ড শোনা লাগবে নাকি? দেখো ভিডিওটা, এটা মোটামুটি কুমিল্লা গুমতি নদীর সাথে কিছুটা মিল আছে। কে আর কোনটা মূল বলবো, ছোট্ট একটা নদী, দেখছো কি সুন্দর, দেখছেন? দেখা যাচ্ছে নাকি? দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ভিডিও স্ট্রিম হচ্ছে না, মানে আওয়াজ লাগবে না, এমনি দেখো আগে, তাহলে বুঝতে পারবো একবার। কেমন নদী নাকি স্যার? এভন, বার্ড অফ এভন, উইলিয়াম শেক্সপিয়রে পড়ার জন্য এই নদী দেখা খুব জরুরি বিষয়। কি সুন্দর! আমি তোমাদেরকে বলি, এই যে চাকুরি দরকার একটা নবম গ্রেড, মনে রাখবা যা বলতেছি, আগামী এই 2023 সালের মধ্যে যেটা করবা, নবম গ্রেড আর দশম গ্রেডের মধ্যে পার্থক্য আসমান জমিন। বাংলাদেশে তুমি যদি একজন একটা সুন্দর জীবন তুমি ডিল করতে চাও, তাহলে নবম গ্রেডের চাকরি লাগবে। নবম গ্রেডের বেতনেও যেমন 7,000 টাকার বেসিকে পার্থক্য আছে, 16,000 আর 23,000, 7-8 হাজার টাকার ডিফারেন্স। আবার সুযোগ সুবিধাও অনেক বেশি। 5 বছরের শিক্ষা ছুটি নিয়ে ইউরোপে চলে যাওয়া, আমি মনে করি যে ইউরোপ ভ্রমণ করে নাই, তারপরে এই মিশর ভ্রমণ করে নাই, সৌদি আরব তো অনেক সুন্দর অবশ্যই, এই অঞ্চলগুলো তো ভ্রমণ করা খুব জরুরি বিষয়। 5 বছরের শিক্ষা ছুটি নিতে পারবা চাইলে। এই যে ইংল্যান্ড, সুইজারল্যান্ড তো নিয়োগ করে রাখো যে প্রথমে একটা উমরা করবা, তারপরে ইউরোপ ভ্রমণে চলে যাবা, চলে দেখবো যে সবই আদায় হবে। খুবই অনিন্দ সৌন্দর্য। এই যে আমি তোমার ক্লাসে বলছিলাম শুরু থেকে, ইতালি, হ্যাঁ, ইতালি মানে রোমান সভ্যতা না দেখলে, ইতালির এখন যে আমাদের শ্রমিক ইতালি যাচ্ছে, সেই ইতালি আর রোমান সভ্যতাকে কেন্দ্র করে যে ইতালি, তুরস্ক যদি না যাও, কনস্টান্টিনোপল, আয়া সোফিয়া মসজিদ বা ইস্তাম্বুল শহরে না গেলে এটা জীবনের একটা অপূর্ণতা থাকবেই। তো ইংল্যান্ডও কিন্তু একটা অনিন্দ সুন্দর দেশ, মানে ইংল্যান্ড মানেই তো একটা ইতিহাস, তাই না? 1000 বছরের রাজকীয় ইতিহাস। তো আমাদের এই রাজ্যের রাজা হলেন আমাদের এখন আজকে, কে বলো, কাকে পড়বো আমরা? স্যার উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার পড়ার সাথে সাথে আবার একটু, আমি আবার ইউটিউব বন্ধ করতেছি। একটা গতকালকে স্মার্ট বাংলাদেশ দেখে আমি নিজে স্মার্ট, মানে আমার ভয় লেগে গেছে রীতিমতো। এখন স্মার্ট বাংলাদেশের মধ্যে দেখছি কিনা? স্যার এই জন্য পড়ছে স্যার। আচ্ছা, স্মার্ট বাংলাদেশ বলার সাথে সাথে দুর্ঘটনা সামনে যাওয়া স্যার হয়ে গেল, এটাই বললাম। হ্যাঁ, এবার দেখো উইলিয়াম শেক্সপিয়র, এবার আসো। উইলিয়াম শেক্সপিয়র একজন মানবতাবাদী কবি এবং বিসিএস বান্ধব কবি, এটা জানো কিনা? উইলিয়াম শেক্সপিয়র একজন বিসিএস বান্ধব কবি, কিভাবে বলো? তিনি বিসিএস না 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 বিসিএস পরীক্ষার্থী বান্ধব কবি এই জন্য, একমাত্র ইংরেজি সাহিত্যিকদের মধ্যে উইলিয়াম শেক্সপিয়রই সেই কবি যিনি 23 এপ্রিল জন্মগ্রহণ করছেন এবং আমাদের মনে রাখার সুবিধার্থে 23 এপ্রিল মারা গেছেন। তুমি চিন্তা করে দেখো বিষয়টা, বুঝছো কিনা? বাংলা সাহিত্য মনে রাখার জন্য, বেগম রোকেয়াও তাই স্যার, মনে রাখার জন্য। হ্যাঁ, বেগম রোকেয়াও সেম। বেগম রোকেয়া বাংলা সাহিত্যে আর ইংরেজি সাহিত্যে উইলিয়াম শেক্সপিয়র। বেগম রোকেয়া 9 ডিসেম্বর। আমার মনে আছে যে আমাদের 34তম বিসিএস এ একজন ডাক্তার আব্দুল লতিফ স্যার জিজ্ঞেস করছিল, রংপুর বাড়ি, বেগম রোকেয়া থেকে পাশ করছে, বলছে যে উইলিয়াম শেক্সপিয়র আর বেগম রোকেয়ার মধ্যে একটা পার্থক্য, মিল আছে কি সেটা? সে বলতেছে স্যার
দুইজনে নারী ছিলেন, বুঝছো? এই হলো মিল, বুঝছো বিষয়টা? উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ। তো ভাইবা বোর্ডে গেলে তো কত কাহিনী হবে, এটা বইলে শেষ করা যাবে না। হ্যাঁ, তো এক লোক ভাইবা বোর্ডে গেছে, যাওয়ার পরে উনি কাঁপতেছে, এরকম থরথর করে কাঁপতেছে। তো স্যার বলতেছে যে এই আপনি কাঁপতেছেন কেন? দাঁড়াও 30 সেকেন্ড। হ্যাঁ, হ্যালো, আলমগীর ভাই আইসিইউ তে আছে, হ্যাঁ খবর নেন, আমি ক্লাসে আছি, পরে ফোন দেবো। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বললাম, এই আর কি বলে। তো বোর্ডের মধ্যে কাঁপতেছে, দাঁড়াও, তো বলতেছে কাঁপতেছেন কেন? বলছে স্যার কাঁপার কি দেখছেন, আগে প্রশ্ন করেন। এই জন্য আমি বলি তোমাদেরকে কি, মানে বিসিএস পরীক্ষার্থীদের স্লোগান হবে, দেখে রাখো স্লোগানটা। স্লোগানটা হলো আস্ক মি এনি কোশ্চেন। লেখো খাতার উপরে, স্লোগান অফ এ বিসিএস ক্যান্ডিডেট, স্লোগান ফর এ বিসিএস ক্যান্ডিডেট। একজন বিসিএস ক্যান্ডিডেট সবসময় বলবে কি, আস্ক মি এনি কোশ্চেন। লিখো, আস্ক মি এনি কোশ্চেন, আই এম অলওয়েজ রেডি টু আনসার। আমাদের আপনি যে কোনো প্রশ্ন করেন, আমি সবসময় উত্তর দিতে প্রস্তুত। তো এখন কি আপনি সব জানতা সংসার সব কিছুর আপনি উত্তর দিতে পারবেন না? আমি অনেক কিছুর উত্তর দিতে পারি না। যে উত্তরটা দিতে পারি না সেটা কিভাবে আমি গুছাইয়া বলতে পারি, এটা একটা স্মার্টনেস, বুঝছো কিনা? লেখা রাখো, লিখছো কি লিখছো? হ্যাঁ, আস্ক মি এনি কোশ্চেন, আই এম অলওয়েজ রেডি টু আনসার। আমার যে কোনো প্রশ্ন করেন, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং উত্তরটা গুছাইয়া আমি দেওয়ার চেষ্টা করব। আমি যদি না পারি, ওই না পারার কথাটাও কিভাবে সুন্দর করে বলা যায় সেটা আমি সেভাবে বলবো। হ্যাঁ, কি লিখছো বলো তো একজন? স্যার একবার বলবেন প্লিজ? Ask me any question. I am always ready to answer. সবসময় এনি কোশ্চেন, আই এম অলওয়েজ রেডি টু আনসার। মনে রাখবা, এই যে হঠাৎ করে জিজ্ঞেস করলাম অপারেশন জ্যাকপট কি, আমি বললাম যে 6 দফার 6টা দফা বললো। আমি বললাম যে বঙ্গভঙ্গ কি, পারবে না। আমি যদি বলি বঙ্গভঙ্গ রদ কি, বলতে পারবে না। লাহোর লাহোর প্রস্তাব কি, 2-4 লাইন বলতে পারবো না। তো জানো কথাগুলো সহজ। 69-এর গণ অভ্যুত্থান বলো, আগরতলা ষড়যন্ত্র মামলা কি সত্য ছিল, 70-এর নির্বাচন সম্পর্কে 4টা লাইন বলো, 54-এর যুক্ত ফ্রন্ট নিয়ে বলো, 62-এর শিক্ষা আন্দোলন নিয়ে 2-1 মিনিট বলতে পারবা? সবই শুনছি, কিন্তু বলতে গেলে আমরা থমকে যাই। 7 জন বীর শ্রেষ্ঠের নাম বলতে গেলে দেখবা যে কয়েকবার ডিগবাজি খেলা। তো এটা ইতিবাচক না। যেহেতু আমরা 200 নম্বরের ভাইবা দেব, এই জন্য আমরা কথা বলার উপর থাকবো। কত সুন্দর, মনে রাখবা, ইন্না মিনাল বায়ানি লা সেহরান, নিশ্চয় মানুষের কথায় জাদু আছে। এটা বুখারী মুসলিমের হযরত মুসলিমের একটা হাদিস। লাইনটা হলো ইন্না মিনাল বায়ানি লা সেহরান, নিশ্চয় মানুষের কথায় জাদু আছে। দেখবা যে তুমি যে আমরা ভাইবাতে যাব, এই জাদু দিয়ে স্যারকে আটকে রাখা। আমি তোমার এই জাদুর কথা একজন, তোমরা আমার ভাইবা গ্রুপে কেউ থাকলে, একদিন ওই ভাইবার যেদিন রেজাল্ট দিছে, তারেক রহমান একদিনে 4th হয়েছিল, ও যে কথা বলা শুরু করছে রাত 3টার সময় শেষ করছে, এমন কেউ আসলো কিনা তোমরা এই গ্রুপে? ওর ওই দিনের ইয়াতে ছিল এমন কেউ আছো? মানে ভাইবার যেদিন রেজাল্ট দিছিল, তোমরা থাকার কথা না কেউ ওইখানে। তোমার ওর মানে সবাই, ও এত এমন ভাবে কথা বলতেছিল, তোমার আর কেউ সরে নাই। দেখো যে গ্রুপের রেকর্ডিংটা আছে। ওকে, আচ্ছা। তো এখন আমরা বললাম যে 23 এপ্রিল। এখন কথা হইলো, কেউ বলে, এই কথা শোনা যাচ্ছে কিনা স্পষ্ট বলো? কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন একজন কেউ বলে 23 এপ্রিল আর কেউ বলে 26 এপ্রিল। বিষয়টা কি মনে রাখবা, 26 এপ্রিল উইলিয়াম শেক্সপিয়রকে ব্যাপটাইজ করা হয়েছে। ব্যাপটাইজ, ওই দিন একজন জিজ্ঞেস করেছিল যে ব্যাপটাইজটা কি, ব্যাপটিজম। আমাদের মুসলমান ধর্মে, ইসলাম ধর্ম গ্রহণ, যখন মুসলমানদের ঘরে কেউ জন্মগ্রহণ করে, 7 দিনের মধ্যে অথবা 14 দিনের মাথায়, সর্বোত্তম হলো 7 দিনের মাথায় মধ্যে আকিকা করতে হয়। আকিকা উইদিন 7 days, 7 দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে জাকির। এই আমরা যেমন আকিকা করি, ওরা করে ব্যাপটাইজ। কিভাবে করে? এই যে দেখো ব্যাপটাইজ,
একেবারে এই বেবি ব্যাপটিজম পিকচার দেখছো, ব্যাপটাইজ করা হয় মাথার মধ্যে এরকম পানি দিয়া ইয়ে করা হয়, পানিতে চুবাইয়া করানো হয়, মন্ত্রপুত পানি দ্বারা কি করা হয়, খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়। তো পরিষ্কার বিষয় আমি বুঝাইলাম। ভাইবা গ্রুপের নাম RRS BCS ভাইবা, এই যে এই RRS এটা, BCS ভাইবা দিয়ে দিলে হবে। তারপরে এই তো উইলিয়াম শেক্সপিয়র 23 এপ্রিল 1564 আর 23 এপ্রিল 1616, মাত্র 52 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। স্ট্রেট ফুড আপন এভন, তোমার যদি আমি একটু স্ট্রেট ফুড আপন এভনের একটু ব্যাখ্যা না বলি তাহলে হবে না। একটু আমি স্ট্রেট ফুড আপন এভনটা কি তোমার একটু বুঝাই বলি। এই দেখো স্ট্রেট ফুড আপন এভন, তোমার আমি একটু কপি করে দেখাই। স্ট্রেট ফুড আপন এভনটা কোথায়, স্ট্রেট ফুড আপন স্ট্রেট ফুডটা দেখাই আগে। মনে রাখবে স্ট্রেট ফুড বললে হবে না, কারণ দেয়ার আর টু সিটিজ নেমড স্ট্রেট ফুড। ইংল্যান্ড লন্ডনে স্ট্রেট ফুড নামে দুইটা শহর আছে। একটা হইলো কোথায়, তোমার লন্ডন, খুব ভালো করে খেয়াল করো। একটা হইলো লন্ডন, এই যে দেখো লন্ডনের স্ট্রেট ফুড দেখাচ্ছি। এই হলো স্ট্রেট ফুড শহরটা লন্ডনের মধ্যে, এই যে লন্ডনে একটা স্ট্রেট ফুড। আর উইলিয়াম শেক্সপিয়র হলেন স্ট্রেট ফুড আপন এভন। স্ট্রেট ফুড আপন এভনটা হইলো এই লন্ডন থেকে যাত্রা শুরু করলে উত্তর পশ্চিম দিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাড়ি দিয়া স্ট্রেট ফুড আপন এভন, অর্থাৎ তোমার গাড়িতে করে গেলে 105 কিলোমিটার। দ্যাট মিনস উইলিয়াম শেক্সপিয়রের বাড়ি লন্ডন শহর থেকে, অর্থাৎ ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব যেরকম, ঢাকা থেকে সিরাজগঞ্জ টাঙ্গাইলের দূরত্ব যেরকম, উইলিয়াম শেক্সপিয়রের বাড়ি লন্ডন শহর থেকে ঠিক এরকম। ঠিক আছে, তুমি যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাও তাহলে 105 কিলোমিটার দূরে এই স্ট্রেট ফুড নামক এই যে এখানে এভন নদীর তীরে স্ট্রেট ফুড নামের একটা ছোট্ট টাউনে উইলিয়াম শেক্সপিয়র জন্মগ্রহণ করছে। লাইনুলিয়াকিন দেখা শুনিয়া শেক্সপিয়রে বুঝবা, পড়বা, হৃদয়ে ধারণ করবা। আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো এই কুমিল্লার ব্যাপারে কিন্তু আমার প্রচন্ড দুর্বলতা, তুমি জানো না। কুমিল্লা মানে আমার কাছে, আমি কত মানুষের সাথে আমি ডিবেট করি কুমিল্লা নিয়ে। আমি বলি কোনো কম্প্রোমাইজ হবে না কুমিল্লা। আমি বলি যে কুমিল্লা বললেও সব হবে। কুমিল্লা সূরা মুজাম্মিলের একটা লাইন আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল্লা ইল্লা কালিলা, কুমিল্লা বললেও কিন্তু তোমার সব হবে। মানে এত বেশি আমি কি বলবো কুমিল্লা ভক্ত। মানে কুমিল্লা কোথায় আপনার? কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশ দিয়ে বুড়িজংয়ের কাছে আর কি। মানে আমি প্রচন্ড ভাবে কুমিল্লার ব্যাপারে ইমোশনাল। মানে আমার ছোটবেলার খুব দুর্দান্ত সময় কাটাইছি তো, মানে সুখকর স্মৃতির সময় কুমিল্লা। আমারও কুমিল্লা স্যার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তারপরে স্ট্রেট ফুড আপন এভন, তাহলে আমি প্রত্যেকটা শব্দ বর্ণ শেক্সপিয়রের ব্যাপারে আমি আনলিমিটেড থাকবো, কোনো কৃপণতা চলবে না। তুমি শেক্সপিয়রে ধারণ করবা। মনে রাখবা তুমি একজন কারে ধারণ করতেছো, এই এই কিং উইদাউট ক্রাউন, মুকুটবিহীন সম্রাট। তুমি শেক্সপিয়র একটা সাম্রাজ্য, তাকেই ইয়ে করতেছো। হ্যাঁ, আচ্ছা। তো স্ট্রেট ফুড আপন এভন শহরে, আর এটা ওয়ারউইকশায়ার। এই পর্যন্ত বুঝছো। তাহলে তারিখটা আমি কিন্তু, তুমি যদি বলো যে আপনি কার জন্ম মৃত্যু তারিখ জানেন না, সত্য কথা, আমি উইলিয়াম শেক্সপিয়র ছাড়া আর কারোর জন্ম মৃত্যু তারিখ একিউরেটলি জানি না। এটা হলো বিষয়। তাহলে আমাদের এই তারিখটা মনে রাখবা। রানী এলিজাবেথ ক্ষমতায় আসার 6 বছর পরে, আরো পরিষ্কার ভাষায় বলি, পানিপথের দ্বিতীয় যুদ্ধের কত বছর, 8 বছর পরে, 8 বছর নাকি 1556। হ্যাঁ, 1556 পানিপথের যুদ্ধ 8 বছর না? জি স্যার, 8 বছর। আকবর ক্ষমতায় আসার 8 বছর পরে, রানী এলিজাবেথ ক্ষমতায় আসার 6 বছর পরে উইলিয়াম শেক্সপিয়র জন্মগ্রহণ করছেন। ঠিক আছে, তারপরে তো তারিখটা বলো 23 এপ্রিল 1564 থেকে 23 এপ্রিল 1616। রানী এলিজাবেথ মারা যাওয়ার 13 বছর পরে শেক্সপিয়র মারা গেছে, মনে রাখবা।
এই তারিখগুলো মিলিয়ে মিলিয়ে মনে রাখবা। রানী এলিজাবেথ মারা যাওয়ার 13 বছর পরে উইলিয়াম শেক্সপিয়ার মারা গেছেন। আচ্ছা, তিনি ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। স্যার রানী এলিজাবেথ ক্ষমতা আসার 6 বছর পরে কি হলো? শেক্সপিয়ার জন্মগ্রহণ করছেন ক্ষমতা আসেন। রানী এলিজাবেথ 56-তে আসছেন, শেক্সপিয়ার কততে? 64-তে জন্মগ্রহণ করছেন। রানী এলিজাবেথ আসছেন 58 সালে, আকবর আসছে 56। আমি বাড়তি কথা বলতেছি এই জন্য যেন কোনো মতেই তুমি না মিস না করো, এই জন্য যেন তোমার কোনো না কোনো মনে পড়ে। ধর শেক্সপিয়ার ভুলে গেছো, পানিপথের দ্বিতীয় যুদ্ধের কথা মনে আছে, একটা না একটা তথ্য যেন তুমি ধরে মানে রিলেট করে রাখতে পারো। এই জন্য আমি একটু আলতু ফালতু কথা বেশি বলতেছি এখানে। ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট হলেন উইলিয়াম শেক্সপিয়ার। আর ইংল্যান্ডের যে পশ্চিম দিক দিয়ে আয়ারল্যান্ড আছে, আয়ারল্যান্ডের জাতীয় কবি হলেন W.B. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। আচ্ছা, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, ঠিক আছে, হ্যাঁ, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার হলো গ্রেটেস্ট ড্রামাটিস্ট। একেবারে ধরো পৃথিবীর সকল ভাষায় সকল নাট্যকারে এক পাল্লায় দিলেও দিয়ে দিছ, আরেক পাল্লায় উইলিয়াম শেক্সপিয়ারের আলো বেশি ছড়াবে। আসলেই আপাদমস্তক নাট্যকার, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট সুপারস্টার। কোথায় শাহরুখ খান, কোথায় ব্র্যাড পিট? উইলিয়াম শেক্সপিয়ার হলেন গ্রেটেস্ট সুপারস্টার। কিং উইদাউট ক্রাউন, মুকুটবিহীন সম্রাট। তার মাথায় মুকুট নাই, কিন্তু তিনি আমাদের মাথায় অবস্থান করেন। কবে যে শেক্সপিয়ারের নাম শুনছো তা কি মনে আছে? কবে শুনছিলাম শেক্সপিয়ারের নাম? কোন ক্লাসে? ভুলে গেছি। কিন্তু আমরা কেউই ইংলিশের স্টুডেন্ট না ধরো, কিন্তু সবাই আমরা শেক্সপিয়ারের বহুকাল থেকেই চিনি। শেক্সপিয়ারের নামে একটা লাইনও বলতে পারবো না, কিন্তু তিনি একজন সেরা কবি, এই বিশ্বাসটা আমরা করি। এবং কবি সংবাদিত কবি, তার লেখা নিয়ে বিতর্ক খুবই কম হয়েছে, কারণ তিনি কদাচিৎ বিতর্কিত কথা লিখছেন। আরো একটা বিষয় হলো, তিনি এমন কবি যার লেখা সকল ধর্ম দ্বারা মানে ধর্মসিদ্ধ, প্রত্যেকের ধর্মই তার লেখাগুলোকে অনুমোদন করে। দেখবা নাট্যকার হিসেবে উইলিয়াম সফোক্লিসকে কিভাবে মূল্যায়ন? সফোক্লিস নিয়ে আমার আলাদা একটা ক্লাস আছে, ইডিপাস টেক্সট যখন পড়াবো মনে রেখে। আব্দুল্লাহ, সফোক্লিস এটা তো ক্লাসিক্যাল রাইটার, বুঝছো কিনা? ইডিপাস টেক্সট কিন্তু মানে আধুনিক জামানার যত রাইটার আছে, ইংলিশ সাহিত্যিক যত আছে, তার মধ্যে শেক্সপিয়ার অনন্য। আর সফোক্লিসের কয়টা নাটক, আর শেক্সপিয়ারের কতগুলো নাটক। এরা মহৎ নিঃসন্দেহে। আচ্ছা, বার্ড অফ এভন কেন বলা হয়? এভনের চারণ কবি। আমি শুরু থেকেই এভন কথা বলছিলাম। এই যে গুমতি নদীর সাথে কিন্তু যেমন নজরুলের সখ্যতা আছে, কীর্তন খোলার সাথে যেমন আছে, বা ধানসিঁড়ির সাথে জীবনানন্দ দাশ, আর কপোতাক্ষের সাথে যেমন মাইকেল মধুসূদন দত্তের সম্পর্ক, এভন নদীর সাথেও উইলিয়াম শেক্সপিয়ারের সম্পর্ক। উইলিয়াম শেক্সপিয়ার এই জীবনের প্রাথমিক পর্যায়টা এভন নদীর তীরেই কাটিয়েছেন। আর এভন নদীর এমন মোহ ছিল, তিনি তার জীবনের শেষ 2-3 বছর লন্ডনের চাকচিক্যময় জীবন রেখে, প্রাচুর্য রেখে তিনি আবার এভন নদীর তীরে ফিরে এসেছেন। এই জন্য তাকে বলা হয় বার্ড অফ এভন, তাকে বলা হয় সোয়ান অফ এভন, এভনের রাজহংস, তাকে বলা হয় এভনের চারণ কবি। উইলিয়াম শেক্সপিয়ারকে পয়েট অফ হিউম্যান নেচার কে বলছেন? একটু কথা মনে শুনো। ডক্টর স্যামুয়েল জনসন উইলিয়াম শেক্সপিয়ারকে পয়েট অফ হিউম্যান নেচার বলছেন। তোমরা নিশ্চয়ই ডক্টর স্যামুয়েল জনসনের নাম মনে পড়ছে, তোমরা যদি মনে রাখো, তাকে বলা হয় হি ওয়াজ দ্য ফার্স্ট লেক্সিকোগ্রাফার। তিনি লেক্সিকোগ্রাফার ছিলেন। তার নামে এজ অফ সেন্সিবিলিটিকে ডক্টর স্যামুয়েল জনসনের যুগ বলা হয়। তিনি, আমরা ভিতরে পড়ব, তিনি উইলিয়াম শেক্সপিয়ারের গবেষক ছিলেন। তিনি এ প্রিফেস টু শেক্সপিয়ার নামে একটা বই লিখছেন। বইটার নাম একজন আনমিউট করে বলো, কি বইটা লিখছেন শেক্সপিয়ার নিয়ে? প্রিফেস টু শেক্সপিয়ার। এ প্রিফেস টু শেক্সপিয়ার লিখছেন। এই বইয়ের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার অনেক একটা কথা তোমার একটু জানাই রাখি, উইলিয়াম শেক্সপিয়ার দেখো তুমি 1616 সালে মারা গেছেন। তোমরা জানো যে 1620 সালে ইংল্যান্ডে পিউরিটান আসছিল। মনে আছে তোমাদের পিউরিটানদের কত গল্প? তালেবান মনে আছে? হ্যাঁ, পিউরিটানরা আসার পরে তারা সব সিনেমা হলগুলো ভেঙে ফেলে। হ্যাঁ, নাটক লেখার আর অনুমোদন দেয় না, যেহেতু এরা কট্টরপন্থী ধর্ম গোষ্ঠী ছিল। ফলে শেক্সপিয়ার মারা যাওয়ার পরে 40-50 বছর আর শেক্সপিয়ার নিয়ে বেশি গবেষণা হয় নাই, পিউরিটানদের প্রভাবের কারণে। এই জন্য শেক্সপিয়ার নিয়ে অনেক রহস্য রয়ে গেছে।
আমাদের কাজী ইব্রাহিম হুজুর দাবি করছেন যে শেক্সপিয়ারের নাম হলো শেখ জুবায়ের। তো পরে হুজুরে জিজ্ঞেস করছে ইউটিউবাররা যে হুজুর এই তথ্য পাইছেন কোথা থেকে? হুজুর রেফারেন্স দিয়ে দেখাই দিয়েছে এটা আমার কথা না, এটা মুয়াম্মার গাদ্দাফির কথা লিবিয়ার। এবং মিশরের লোকেরা ওনারে বলে শেখ 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 পিয়ার শেখ পেয়ার। ইভেন শেক্সপিয়ার নারী না পুরুষ তা নিয়েও বিতর্ক আছে। তা হাওয়েভার সব বিতর্কের এই বিতর্কগুলো তৈরি হয়েছে শেক্সপিয়ার মারা যাওয়ার পরেই পিউরিটান অ্যাটাক হওয়ার কারণে, মানে তালেবানি শাসন কায়েম হওয়ার কারণে। তা হাওয়েভার পরবর্তীতে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে বিস্তর যিনি গবেষণা করেছেন তিনি ডক্টর স্যামুয়েল জনসন। তোমরা এটাও কিন্তু জানো আসলে এই যতগুলো সমালোচনা এই কথা শুনছো এগুলো সব বাদ। অরিজিনালি শেক্সপিয়ার ছিলেন, এগুলা লেখাগুলো তার, এই ব্যাপারে কোনো ডাউট নাই। সংশয়বাদীরা বিভিন্ন তত্ত্ব তৈরি করছে। উইলিয়াম শেক্সপিয়রের পয়েট অফ হিউম্যান নেচার বলেছেন ডক্টর স্যামুয়েল জনসন। তিনি কিন্তু আবার মেটাফিজিক্যাল কবি বলেছেন জ্যাকোবিয়ান পিরিয়ডের কবিদেরকে। তোমাদের মনে আছে কিনা বলো? জ্যাকোবিয়ান পিরিয়ডের কবিদেরকে তিনি মেটাফিজিক্যাল পয়েটস বলেছেন, কারণ তারা ওই দেহ নিয়ে কবিতা লেখা নাই। লাভ, ডেথ, গড, সোল, মনে আছে কিনা? ইয়েস অর নো বলো তো, মনে আছে কিনা? জি স্যার। জি স্যার। আমি কিন্তু প্রচুর রিপিট করবো এই জন্য যেন তোমরা একদম পুরো আত্মস্থ করে ফেলতে পারো। তারপরে তিনি আচ্ছা বলবো যে কেন তাকে তিনি পয়েট অফ নেচার না কেন? পয়েট অফ নেচার, হু ইজ দ্য পয়েট অফ নেচার? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ কল্ড দ্য পয়েট অফ নেচার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় প্রকৃতির কবি। কারণ আমরা পড়বো ভিতরে রোমান্টিক যুগে আগামী 2টা ক্লাস পরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মন খারাপ। তিনি রাঙামাটিতে চলে আসছেন কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাড়ি রাঙামাটিতে। ধরো ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট, উত্তর ইংল্যান্ডে, দেখাই দেবো ম্যাপ দিয়া। তো এই উপত্যকার মাঝখান দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখলেন ডেফোডিল ফুল, দেখা তার মন ভালো হয়ে গেল। কবি বাসায় এসে দেখলেন যে তিনি আর মনটা খারাপ নাই, মনের মধ্যে প্রকৃতির ছোঁয়া তাকে দোলা দিতে শুরু করলো। কবি বললেন নেচার হ্যাজ এ সোলেস, প্রকৃতি নিরাময় ক্ষমতা আছে। রাঙামাটিটা গেলে না, খাগড়াছড়ি, বান্দরবন, কি যে শান্তি লাগে চোখ দিয়া, ওরে কি শান্তি! চোখ এটা ছবি তুলে বোঝানো যাবে না। ঠিক আছে, তুমি সাজেকে গেলে, ইয়াতে গেলে কি অপূর্ব শান্তি। কবি বললেন যে প্রকৃতির একটা নিরাময় ক্ষমতা আছে। মানুষের মন খারাপ হইলে বায়ু পরিবর্তনের পরামর্শ দেয়া হয়, চেঞ্জ করো, প্রকৃতির সান্নিধ্যে যাও, ভালো লাগবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন পয়েট অফ নেচার, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার হলেন পয়েট অফ হিউম্যান নেচার। হিউম্যান নেচার মানে হলো মানব প্রকৃতির কবি। কেন মানব প্রকৃতির কবি? কারণ উইলিয়াম এই ডক্টর স্যামুয়েল জনসন বললেন আমি শেক্সপিয়র নিয়ে বিস্তর পড়াশোনা করার পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, শেক্সপিয়রের কোন চরিত্র, নট এ ক্যারেক্টার। দাঁড়াও একটু, আমি লাইন কেটে গেলেও তোমরা ইয়ে করবো, আমার একটু আর্জেন্টলি ফোন রিসিভ করতে হবে একটু। হ্যাঁ জি ভাইয়া, আসসালামু আলাইকুম। কি অবস্থা এখন? স্যার কি মারা গেছে নাকি স্যার? একটু খোঁজ নিতেছি, দাঁড়াও। হ্যাঁ একজন কমেন্ট বক্সে লিখে দাও।
আচ্ছা, হ্যাঁ, শুনেছ কথা। আচ্ছা, তারপরে পয়েন্ট অফ হিউম্যান নেচার শুনতে, ইয়েস, কমেন্ট বক্সে লিখো শুনলে। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন তিনি হলেন পয়েন্ট অফ হিউম্যান নেচার। কারণ হলো উইলিয়াম শেক্সপিয়ারের কোন চরিত্র, ধরো হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার, জুলিয়াস সিজার, কেউই কোনো 400 বছর আগের কোনো ব্যক্তি নন। They are the representative of all human beings of all time. তিনি সকল যুগের সব মানুষের মনের প্রতিমূর্তি, তার নাটকের চরিত্র। অর্থাৎ হ্যামলেট মানে 400 বছর পূর্বে ডেনমার্কের কোন রাজপুত্রের নাম হ্যামলেট না, প্রত্যেকটা মানুষের ভেতরে আমরা হ্যামলেট বাস করি। যেমন ধরো গত পরশুদিন আমি প্রত্যেকদিন সিদ্ধান্তহীনতা ভুগি, আমি কি রাতে থাকবো নাকি কাপ্তায় চলে আসবো, প্রত্যেকদিন এই যে সিদ্ধান্তহীনতায় ভুগি প্রত্যেকটা মুহূর্ত। এই যে গতকালকে থেকে আমি একজনের সিদ্ধান্ত দিতে পারতেছি না, ওর শ্বশুর বাড়িতে গন্ডগোল, শ্বশুর বাড়ির ছাইরা এনটিআরসি তে চাকরি এসে অনেক দূরে চলে যাবে কিনা, টু বি অর নট টু বি, এগিয়ে বাচ্চা কাচ্চা অনেক বড়, কিন্তু শ্বশুর বাড়িতে থাকতে পারতেছে না। তো সব মিলে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমরা প্রত্যেকটা মানুষ হ্যামলেশিয়ান ভিলেনায় ভুগি। আমাদের প্রত্যেকের ভেতরে ম্যাকবেথ আছে, ম্যাকবেথের মতো মানে দ্রুততম সময়ে মানুষের দ্বারা প্রতারিত হই, প্রভাবিত হই। আমাদের ভেতরে লেডি ম্যাকবেথের প্রত্যেকটা তাত্ত্বা আছে। আমরা ওথেলোর মতো সন্দেহবাদী প্রত্যেকটা মানুষ। আমরা কিং লিয়ারের মতো উই আর দ্য মেন অফ মোর সিন এগেইনস্ট দ্যান সিনিং। আমরা কিং লিয়ারের মতো যতটুকু না অপরাধ বোকামি করি, তার চেয়ে বেশি আমরা প্রায়শ্চিত্ত করি। প্রত্যেকের ভেতরে জুলিয়াস সিজারের মতো বিদ্রোহ আছে, বিপ্লব আছে। তো উইলিয়াম শেক্সপিয়ারের কোন চরিত্রই 400 বছর আগের কোন দেশের বা কোন ব্যক্তির বৈশিষ্ট্য না। এটা আমরা প্রত্যেকটা মানুষের ভিতরে শেক্সপিয়ার বাস করেন, শেক্সপিয়ারের চরিত্রগুলো বাস করেন। এই জন্য তাকে বলা হয় পয়েট অফ হিউম্যান নেচার। বাবার নাম জন শেক্সপিয়ার, মায়ের নাম মেরি শেক্সপিয়ার। এই কথাটা শেক্সপিয়ার একজন অ্যাক্টর ছিলেন। একটু 30 সেকেন্ড শোনায় রাখি শেক্সপিয়ার কিভাবে কি করলেন। শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লো, মনে রেখো, উইলিয়াম শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লো একই সাথে, উইলিয়াম শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লো একই সালে জন্মগ্রহণ করছেন দুইজন। কিন্তু ক্রিস্টোফার মার্লো অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। 21 বছর বয়সে তিনি ইংল্যান্ডের শ্রেষ্ঠ নাট্যকার হয়ে গেছেন। কার নাম বললাম? ক্রিস্টোফার মার্লো। একজন নামটা উচ্চারণ করে বলো, ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো। তিনি এবং শেক্সপিয়ার একই সালে জন্মগ্রহণ করলেও তিনি একজন ইউনিভার্সিটি উইট ছিলেন, মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। 21 বছর বয়সে তিনি লন্ডনের সেরা নাট্যকার হয়ে গেছেন। 21 বছর বয়সে। আর উইলিয়াম শেক্সপিয়ার 18 বছর বয়সে এলাকার কোন এক বড় আপুর সাথে তার অসম একটা রিলেশনশিপ তৈরি হয়। গ্যালিলিও আর বললাম না, গ্যালিলিও তো বিজ্ঞানী ছিলেন, সাহিত্যিক দুজন বললাম। তো অসম একটা রিলেশনশিপ ছিল, অসম। কেউ আনমিউট করো না, এটা একটা অপরাধ। আনমিউট করা মানে আমি এই যে যেমন ধরো দুইজনকে আমি ইয়াতে নিয়ে গেলাম ওয়েটিং রুমে, দেখো এই যে ঠান্ডা। তো অসম রিলেশনশিপ ছিল এলাকার বড় আপু। বয়স ছিল শেক্সপিয়ারের 18 আর আপুর বয়স ছিল 24। এবং তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এই জন্য তারা আপুর বয়স ছিল 26। আপুর বয়স ছিল 26। হ্যাঁ, এই ঘটনা থেকে মোটিভেটেড হয়ে কেউ কিন্তু অবশ্যই সিনিয়র কাউকে বিয়ে করার চিন্তা করো না, কারণ প্রবাদে বলা হয় নো সেম এজ নো ম্যারেজ। লেখা রাখা, একজন কমেন্ট বক্সে লিখো সবাই, সেম এজ নো ম্যারেজ। কোনো মতেই না। সেম এজ লেখো তো সবাই, লিখো সেম এজ নো ম্যারেজ। ঠিক আছে? কারণ 5-7 বছরের ডিফারেন্স রাখবা। কেন রাখবা এটা আমি পরে বলবো। কারণ 40 বছর বয়সে, 40 বছর বয়সে একজন নারীর মনস্তত্ত্ব আর একজন পুরুষের মনস্তত্ত্ব একরকম থাকে না। 40 বছর বয়স্ক একজন পুরুষের দিকে তাকাও, একজন নারীর দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা কেন সেম এজ নো ম্যারেজ এর কথাটা আসছে। এটি মাথায় রাখবা। যদি কেউ রিলেশনশিপে গভীরতর পর্যায়ে না পৌঁছা থাকো, তবুও চেষ্টা করবা দ্রুত বজায় রাখার জন্য। আর যদি কেউ অনেক গভীরে চলে যাও যে ফিরে আসা সম্ভব না, তাহলে ইউর মডেল ইজ শেক্সপিয়ার। শেক্সপিয়ারে তোমার মডেল, কারণ 52 বছর পর্যন্ত তিনি এক বিয়ে করছেন,
তিনি দ্বিতীয় বিয়ে করেন নাই। 6 মাসের মধ্যে তো স্যার একটা বাচ্চা হয়ে গেছিল স্যার। আচ্ছা, ওই কারণটাও তো বললাম, যেহেতু তোমার ইলিগেল চাইল্ড মানে অর্থাৎ ওই যে অসম সম্পর্ক তো বললামই, ফলে তোমার এই যে তাড়াহুড়ো করে যাজকের বলে যে হুজুর তাড়াতাড়ি বিয়ে করাই দেন, আনলে ইজ্জত থাকবে না। তারপর বিয়ে করাই দিয়েছে। 21 বছরের মধ্যে তিনি 3 সন্তানের জনক হয়ে গেছেন। 21 বছর বয়সে তিনি যখন লন্ডনে ফিরলেন, লন্ডনে পারফেক্ট গ্যাপ হলো 5 to 7 ইয়ার্স, 5 বছরের ডিফারেন্স থাকবে, অন্তত ডিস্টেন্স 5 ইয়ার্স হবে। আচ্ছা, 21 বছর বয়সে উইলিয়াম শেক্সপিয়র যখন কোথায় আসলেন, লন্ডনে আসলেন, তখন লন্ডনে এসে দেখলেন যে লন্ডনের সেরা নাট্যকার ক্রিস্টোফার মার্লো, তিনি ক্রিস্টোফার মার্লো দ্বারা প্রভাবিত হয়েছেন। এই জন্য একটা পরীক্ষার প্রশ্ন আসে, কে কাকে অনুসরণ করেছেন, উইলিয়াম শেক্সপিয়র মার্লোকে না মার্লো উইলিয়াম শেক্সপিয়রকে? উত্তর, উইলিয়াম শেক্সপিয়র মার্লোকে অনুসরণ করেছেন, এবং মার্লোকে অনুসরণ করে তিনি দ্য মার্চেন্ট অফ ভেনিস লিখেছেন। মার্লো লিখেছে দ্য জু অফ মাল্টা। ওকে, হ্যাঁ। তারপরে এবার আসো, এই হলো বিষয় আর কি। তো যাই হোক, তিনি 37টা নাটক লিখছেন। এইটা তাহলে শেক্সপিয়র, যে আমরা এত কথা বলি শেক্সপিয়র জিকির করি, বললাম যে শেক্সপিয়র কেন বিখ্যাত, বলবা শেক্সপিয়র মূলত 2টা বিষয়ের জন্য বিখ্যাত। তিনি নাটক লিখেছেন, তিনি সনেট লিখেছেন। তিনি নাটক এবং সনেটের জন্য বিখ্যাত। আবার বললাম, তিনি নাটক এবং সনেটের জন্য বিখ্যাত। নাটক এবং সনেটের জন্য বিখ্যাত। 137টা নাটক, 154টা সনেট। তিনি 37টা নাটক, 154টা সনেটের জন্য বিখ্যাত। তিনি 37টা নাটক, 154। এখন মতান্তর আছে, 38টা কেউ বলেন, 40টা কেউ বলেন। এটা নিয়ে বললাম তো শেক্সপিয়র অনেক বিতর্ক আছে না। আচ্ছা, একটা কথা আমি বলে রাখলাম, জ্যাকোবিয়ান পিরিয়ডে তিনি অনেক আর 3টা বা 2টা লং ন্যারেটিভ পোয়েম লিখছেন। এটাও কম লেস ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ না। তবে তিনি মূলত বিখ্যাত হলো নাটক এবং সনেটের জন্য। আচ্ছা, জ্যাকোবিয়ান পিরিয়ডে তিনি কিন্তু অনেক নাটক লিখছেন, কিন্তু শেক্সপিয়রকে আমরা এলিজাবেথন পিরিয়ডে নাট্যকার কেন বলি? কারণ রানী এলিজাবেথ না থাকলে আমরা শেক্সপিয়রকে খুঁজে পেতাম না। রানী এলিজাবেথকে না পেলে আমরা উইলিয়াম শেক্সপিয়রকে খুঁজে পেতাম না। এই জন্য তাকে আমরা কি বললাম বলো? এলিজাবেথন পিরিয়ডে নাটককার বলি। আচ্ছা, তারপরে হেনরি VIII, তার প্রথম নাটক। হেনরি VIII হলো তার, হেনরি VI হলো তার প্রথম নাটক। কিন্তু ওই যে দেখো, এই নাটকে ক্রিস্টোফার মার্লোর বিপুল প্রভাব থাকায় নাটকটির মৌলিকত্ব হারিয়েছে। তোমরা কি এখন আমার বিষয়টা বুঝছো কিনা? ক্রিস্টোফার মার্লো উইলিয়াম শেক্সপিয়র কাকে অনুসরণ করেছেন? তোমরা কি বুঝছো কিনা? মার্লোকে শুধু অনুসরণ করেন নাই, অন্ধভাবে এমন অনুসরণ করছেন যে একটা নাটক, তার যে প্রথম নাটকটা, ওই নাটকটা পড়লে আমরা মনে করি যে এটা মনে হয় মার্লোর লেখা। এত বেশি অন্ধ অনুসরণ করছেন, শুধু অনুসরণ করেন নাই। আঙ্গুল 3টা তুলা দেখো, উইলিয়াম শেক্সপিয়রের গুরু ছিলেন ক্রিস্টোফার মার্লো, যদি 21 সালে জন্মগ্রহণ করেছেন। ক্রিস্টোফার মার্লোর পরে উইলিয়াম শেক্সপিয়র ইংল্যান্ডের সেরা নাট্যকার হয়েছেন। উইলিয়াম শেক্সপিয়রের পরে হয়েছেন বেন জনসন। আমরা পড়বো ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়র, বেন জনসন। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়র তাহলে আমরা জানি যে তিনি নাটক এবং সনেটের জন্য বিখ্যাত, ভালো কথা। তাহলে তার নাটকগুলো কয় ধরনের? এই রুট 4 টাইপস অফ ড্রামাস। তিনি 4 ধরনের নাটক লিখেছেন। তিনি ট্রাজেডি লিখছেন, কমেডি লিখেছেন, ট্রাজেডি কমেডি লিখেছেন, হিস্টোরিক্যাল প্লে লিখেছেন। মনে রাখবা, উইলিয়াম শেক্সপিয়রের নাটকগুলোকে আমরা 4 ধরনের ভাগ করতে পারি। একটা হলো ট্রাজেডি, কতগুলো হলো কমেডি, কতগুলো ট্রাজি কমেডি, কতগুলো হিস্টোরিক্যাল। যে নাটকের শেষে নায়ক মারা যাবেন এবং বেদনা বিধুর ঘটনাটা বিয়োগাত্মক, নায়ক বা নায়িকা অথবা সবাই মারা যাবেন, এটার নাম ট্রাজেডি। ঠিক আছে? ট্রাজেডির বৈশিষ্ট্য আমরা ক্লাস শেষে আলোচনা করবো। ট্রাজেডির যে হিরো হবেন, তিনি হবেন সাধারণ মানুষ, তার দোষ গুণ থাকবে, তিনি একটা ভুল কাজ করে বসবেন। বুঝছো কিনা? ভুল কাজ করার ফলে তার উপর দুর্ভোগ এসে নামবে। দুর্ভোগটাকে বলা হয় ট্রাজিক ফ্ল। হ্যাঁ, তার একটা ট্রাজিক ফ্ল থাকবে। তা ভুল কাজ করবেন, করার পরে তার উপর দুর্ভোগ নামবে। নাটকের শেষে ক্যাথারসিস জাগ্রত হবে। ক্যাথারসিস শব্দটা মনে রেখে একবার শুনছো, আরো 2-3বার শুনবা পরে। ক্যাথারসিস মানে হলো পিটি এন্ড ফিয়ার। অর্থাৎ একটা ট্রাজেডি, একটা বিয়োগাত্মক নাটক দেখার পরে আমাদের মনে পিটি এবং ফিয়ার জাগ্রত হবে। পিটি মানে কি? পিটি মানে হলো করুণা। আমাদের নায়কের জন্য মায়া লাগবে, ভাই ওথেলো তুমি সন্দেহ করে এই কাজটা করলা কেন, তোমাদের তার জন্য মায়া জাগবে। আর ফিয়ার ফর মাইসেলফ, আমিও যদি ওথেলোর মতো সন্দেহ করে কোনো কাজ করি, এর দুর্ভোগ আমার পাওয়া লাগবে।
মনে রাখবা, একটা যে বাংলা সিনেমা দেখো, নাটক সিনেমা দেখো, সিনেমাটা সার্থক কিনা, এটা যদি ট্রাজেডি হয়, সার্থকতার জন্য দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। নাটকটা দেখার পরে নায়কের জন্য আমাদের খুব মন খারাপ হবে, তার জন্য চোখের পানি চলে আসবে, কেউ হয়তো হাউমাউ করে কান্না করতে পারি, ভীষণ খারাপ লাগবে। আর দ্বিতীয়ত হলো উফ, সে যেই ভুলটার কারণে এই ট্রাজেডিটা তার উপরে এসে পড়েছে, এমন ভুলটা যেন আমি না করি, এই জন্য আমার নিজের জন্য ভয় হবে। এটাকে বলা হয় ক্যাথারসিস। এরিস্টটল এই কথা বলে গিয়েছেন। আমি যেটা এতক্ষণ বললাম এটা ট্রাজেডির বৈশিষ্ট্য বলছি, এটা লিটারি টার্ম পড়ানোর সময় বলবো। কমেডি হলো মিলনাত্মক নাটক, যে নাটকের শেষে বিয়ে হয়। একটা প্রশ্ন ছিল স্যার। স্যার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে দেবদাস উপন্যাসটা আছে স্যার, ওটাকে কি আমরা ট্রাজেডি বলতে পারি স্যার? বলতে পারো, ব্যাখ্যা করে দেবো, ক্লাসে জিজ্ঞেস করো। ট্রাজিকমেডি, ট্রাজিকমেডি হলো বাংলা সিনেমা অধিকাংশ ট্রাজিকমেডি। ধরো কি, প্রচন্ড মারামারি আছে, অনেক দুঃখ কষ্ট অভিমান আছে, শেষে মারামারির পরে শেষে আইসা একটা বিয়ে হয়, বুঝছো কিনা? বিয়ের আগে দিয়ে গোলাগালি হয়, গোলাগুলিতে ইয়েটিয়া মারে, কয়েকজনে মারতে গেলে পুলিশ দূরে চলে আসে, আইসা পুলিশ বন্দুকগুলারে ধরে বলছে আইন নিজের হাতে তুলে নেবেন না, এই কথা বলে তারপর একটা বিয়ে হয়। এটার নাম ট্রাজিক কমেডি। এরকম নাটক সিনেমা দেখছো কিনা? জি স্যার, এগুলি দেখছি স্যার। এটা ট্রাজিক কমেডি। ট্রাজিক কমেডি মানে, ট্রাজিক কমেডি ইজ এ কাইন্ড অফ কমেডি। এটা অবশ্যই কমেডি, কিন্তু কিছু ট্রাজিক এলিমেন্ট আছে। তো লাস্টে এটা পিস্তল ভাই আবার স্যার, সাইড লেগে থাকলে গুলি করে দেয়। ওকে, নায়ক অনেকগুলি করলে মারা যাবে না, শেষে বিয়ে করা পর্যন্ত নায়ক বিয়ে করবে না, এবং দুজন নায়িকা থাকলে একজন গুলি খেয়ে মারা যাবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু মিল হবে। এটার নাম কি বলো? কমেডি। ট্রাজেডির সমন্বয়ে কমেডি, এটা এক ধরনের কমেডি। আমি ওই দিন একটা দেখছি, জি হুজুর, আমার খুব ভালো লাগার বাংলা সাহিত্যে, বাংলা সিনেমা একটা, মানে যেটা বাংলা সিনেমার আদর্শ ট্রাজি কমেডি, নামটা হলো জি হুজুর। আচ্ছা, তারপরে হলো এবার বলবো যে ট্রাজিক, আমি একটা বলছি যে ট্রাজিক কমেডির প্রবর্তক উইলিয়াম শেক্সপিয়ার নিজেই ছিলেন। ঘটনাটা কি? দাঁড়াও, আমার দিকে তাকায় গল্প শোনো। এই আমার ক্লাস শেষে প্রশ্ন করো তোমরা, কোনো কথা থাকলে। আছে না, এরিস্টটল সাহেব, এরিস্টটল, মহামতি এরিস্টটল, তার বিখ্যাত পয়েটিক্স, POETICS, পয়েটিক্স, কাব্য নির্মাণ কলা গ্রন্থে বলেছেন একটা নাটক আইদার পিওর কমেডি অর পিওর ট্রাজেডি হবে। একটা নাটকের মধ্যে ট্রাজেডি যদি হয় ট্রাজেডি, কমেডি হলে কমেডি। একটা নাটকের মধ্যে ট্রাজিক, একটা কমেডির মধ্যে কোনো মতে ট্রাজিক এলিমেন্ট, ট্রাজেডির মধ্যে কমিক এলিমেন্ট ঢুকবে না। এখন এইটাও কিন্তু এই ডক্টর স্যামুয়েল জনসন আছেন, একটু বললাম, তিনি তার এই প্রিফেস টু শেক্সপিয়র বইয়ের মধ্যে বলছেন যে শেক্সপিয়রের একটা বড় ত্রুটি হইল তিনি এরিস্টটলের কথা ভায়োলেট করেছেন। কইরা তিনি কি করছেন, ট্রাজেডির মধ্যে কমেডি, কমেডির মধ্যে ট্রাজেডি ঢুকাইয়া তিনি ট্রাজিক কমেডি তৈরি করছেন। তিনি এরিস্টটলের সাথে বেয়াদবি করছেন। আধুনিক যুগের যারা ক্রিটিক আছে তারা বলে যে ডক্টর স্যামুয়েল জনসন, আপনি এটা কোনো কথা বললেন? শেক্সপিয়রের মতো একজন মানে পণ্ডিত, একজন মানে কিংবদন্তি সাহিত্যিক, তিনি অন্ধভাবে এরিস্টটলকে ফলো করবেন, এটা কোনো কথা হইলো? আর আপনি জীবনটার দিকে তাকায় দেখেন, লাইফ ইজ দ্য কম্বিনেশন অফ হেল এন্ড হেভেন, লাইফ ইজ দ্য কম্বিনেশন অফ সরোজ এন্ড হ্যাপিনেস। এক পাশে শবযাত্রা, আর এক পাশে বর যাত্রা যাচ্ছে, এই তো জীবন। তো শেক্সপিয়র দেখিয়েছেন লাইফ ইজ দ্য কম্বিনেশন অফ ট্রাজেডি এন্ড কমেডি। অতএব শেক্সপিয়র যে ট্রাজি কমেডি তৈরি করেছেন, ইট ইজ ভেরি মাচ জাস্টিফাইড। তাহলে ইংরেজি সাহিত্যে ট্রাজি কমেডি প্রণয়ন করেছেন মূলত উইলিয়াম শেক্সপিয়র। তাহলে ট্রাজেডি পাইলা, কমেডি পাইলা, ট্রাজি কমেডি পাইলা, আর একটা হলো হিস্টোরিক্যাল প্লে। ইংল্যান্ডের বিভিন্ন ঐতিহাসিক রাজা রানীদের জীবনী নিয়ে তিনি যে নাটকগুলো লিখছেন, কিং জন, কিং রিচার্ড এবং কিং হেনরি, তাদেরকে নিয়ে যে নাটকগুলো লিখছেন তাদের নামে, এটার নাম হলো কি বলো? হিস্টোরিক্যাল প্লে। এই 4 ধরনের নাটক লিখছেন। এই যে গ্লোব থিয়েটারটা দেখো, এই যে গ্লোব থিয়েটার, বুঝছো কিনা? এই গ্লোব থিয়েটারে কিন্তু উইলিয়াম শেক্সপিয়র নাটক মঞ্চস্থ করতেন। গ্লোব থিয়েটার, হ্যাঁ দেখছো গ্লোব থিয়েটারটা? আরো দেখাবো সামনে। এটার মধ্যে কিন্তু নাটক মঞ্চস্থ করতেন। হ্যাঁ, এই তোমার উইলিয়াম শেক্সপিয়রের বহুত কাহিনী আছে। উইলিয়াম শেক্সপিয়র এজ ইউ লাইক ইট এর মধ্যে বলছেন, অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, সমগ্র পৃথিবীর একটা নাট্যমঞ্চ, একটা রঙ্গমঞ্চ। এই যে উইলিয়াম শেক্সপিয়র, এই কথাটা আজও গ্লোব থিয়েটারের গেটের সামনে লেখা আছে, অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, সমগ্র পৃথিবীর একটা রঙ্গমঞ্চ। কোথায় বলছেন? এজ ইউ লাইক ইট।
এই গ্লোব থিয়েটারের মধ্যেই রানী এলিজাবেথ নাটক দেখতেন। এই গ্লোব থিয়েটারে ইংল্যান্ডের প্রায় সব নাট্যকারের এই মঞ্চ, এই বিখ্যাত সেই থিয়েটার। আচ্ছা, তো মনে রাখবা একটা কথা শোনো, নাটকের, আচ্ছা আমরা এই যে বই সংবিধান পড়ছো নিশ্চয়ই, এই আমাদের সংবিধান পড়ছো না? সংবিধানের ভাগকে বলা হয় চ্যাপ্টার, বুঝছো কিনা? চ্যাপ্টার। বাংলাদেশের সংবিধানে মনে রাখবে কোনো কয়টা ধারা আছে বলতে পারবা? একজন বলো তো কয়টা ধারা? স্যার 153টা অনুচ্ছেদ। হ্যাঁ, দেয়ার ইজ নো ধারা ধরা ইন সংবিধান। সংবিধানে কোনো ধারা নাই, সংবিধানে আছে অনুচ্ছেদ। আর আইনের গ্রন্থগুলোতে যেমন সিআরপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, পেনাল কোড, হ্যাঁ 144 ধারা, ওই ধারা আছে আইনের গ্রন্থে, কিন্তু সংবিধানের মধ্যে আছে অনুচ্ছেদ। এখন এই যে, আচ্ছা এরপরে তুমি এই মহাকাব্যের ভাগকে বলা হয় ক্যান্টো, CANTO, ক্যান্টো। কবিতার স্তবক, 4 লাইন 4 লাইন 6 লাইন 3 লাইন এরকম যে ভাগ ভাগ আছে পংক্তি, কবিতার পংক্তি বা স্তবককে বলা হয় স্ট্যানজা, STANZA, স্ট্যানজা, তাও লেখা আছে সব দেখবা। আর নাটকের যে ভাগ সেটাকে বলা হয় নাটকের ভাগকে বলা হয় অ্যাক্ট, অঙ্ক, ACT, অ্যাক্ট। নাটকের ভাগকে বলা হয় কি বলো? অ্যাক্ট। তারপরে ঠিক আছে, তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের যত নাটক দেখা যাচ্ছে না, সরি, উইলিয়াম শেক্সপিয়ার যত নাটক লিখছেন, কি বললেন? আসবে দেখবা ক্যান্টো। হ্যাঁ, সরি আমার কই গেলাম। আচ্ছা, মহাকাব্যের ভাগকে বলা হয় ক্যান্টো। আচ্ছা দাঁড়াও, তারপরে উইলিয়াম শেক্সপিয়ারের যত নাটক আছে সব নাটকের মধ্যে 5টা চ্যাপ্টার আছে, 5 অ্যাক্টস, 5টা। চ্যাপ্টার 1, অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3। বুঝছো কিনা? আমাদের সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টা না? একজন আনমিউট করে বলো। 153টি। অধ্যায় আছে কয়টা? অধ্যায় স্যার 11টা। 11টা। তাহলে আমার এই যে শেক্সপিয়ারের প্রত্যেকটা নাটকে এরকম 5টা অধ্যায় আছে। অধ্যায় বলবো, অধ্যায় মানে হলো অ্যাক্ট, মানে অঙ্ক, এটাকে বলা হয় নাটকের ভাষা অঙ্ক। আচ্ছা, তাহলে এই অ্যাক্ট মানে হলো মেজর ডিভিশন অফ এ অ্যাকশন অফ এ প্লে। নাটকের বিভিন্ন ভাগকে বলা হয় অ্যাকশন। শেক্সপিয়ার কম্পোজড মাচ অফ হিজ প্লেস ইন আইএমবিক পেন্টামিটার। তার অধিকাংশ লেখা আইএমবিক পেন্টামিটার। আইএমবিক পেন্টামিটার, শুধু নামটা বলো, ব্যাখ্যাটা একটু পরে বুঝতে হবে। আইএমবিক পেন্টামিটার বলো, উচ্চারণ। আইএমবিক পেন্টামিটার। আচ্ছা, আইএমবিকটা পরে বুঝছো, পেন্টামিটারটা বোঝার আগে পেন্টা মানে কি বুঝো? মনো মানে এক, মনো মানে এক, হ্যাঁ মনো মানে এক, হ্যাঁ মনো মানে এক, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে হলো 4, পেন্টা মানে হলো 5, হেক্সা মানে হলো 6। এই যে হেক্সা মিশন নিয়ে খেলতে আসছিল যে, এরপরে বিদায় নিছে। এরপরে স্যার হেপ্টা, অক্টা, ননা, ডেকা, উনডেকা, এই হলো পেন্টামিটার। তাহলে 5 মিটার, পেন্টামিটার 5 মিটার। একটু বুঝো, আমি একটু পরে ব্যাখ্যা করব। স্যারকে একটু বলতে দেন। আচ্ছা, পেন্টামিটার মানে হলো এ লাইন অফ 5 ফিট অর 10 সিলেবলস। একটু পরে আমি এই ব্যাখ্যাটা করব। উইলিয়াম শেক্সপিয়ারের অধিকাংশ নাটকে তোমার সলিলোকি আছে, সলিলোকি, আর আছে অ্যাসাইড। তো আগে আমার দিকে তাকাও, তারপরে বুঝবা। এই মঞ্চের মধ্যে আমি একাকি আছি, তোমরা শুধু নিশ্চয়ই স্ক্রিনের মধ্যে দেখতেছ। এই যে এটা আমি বলতেছি, এটা হলো মঞ্চ, একজন দেখতেছো না? এটা হলো আমি মনে মনে কোনো কিছু ভাবতেছি। এই ভাবনাটা দর্শক শুনবে, গভীর ভাবনা। এটা হলো থট অ্যালাউড, মানে আমার চিন্তাটা মনোযোগ দিয়ে শুনো, আমার চিন্তাটা তুমি শুনবা। থটস অ্যালাউড। সলিলোকি হলো এক ধরনের আমাদের মনের ভাবনা দর্শক শুনে, কিন্তু মঞ্চের মধ্যে একজন থাকবে, এটার নাম হলো সলিলোকি। আর মঞ্চে হইল 3-4 জন আছে, ধরো আমি এখানে, আমি আছি, এই পাশে ধরো আরেকজন আছে, হ্যাঁ এরকম। তাহলে 2-3 জন আছে। এর মধ্যে আমি মনে মনে ভাবতেছি, আমার সামনে যে চরিত্রগুলো আছে ওরা শুনতে পাচ্ছে না। আমি ভাবতেছি, এই তুমি তো খুব সাংঘাতিক, খুব তোমার কাছ থেকে অ্যালার্ট থাকতে হবে, এটা মনে মনে ভাবছি। এই ভাবনাটা শুনবে অডিয়েন্স, এটার নাম হলো অ্যাসাইড। পরিষ্কার ভাষায় আবার শোনো,
সলিলোকি আর অ্যাসাইড। সলিলোকি হলো মনে কি তোমার কি মঞ্চ, আচ্ছা সরি আমি আবার শেয়ার করতেছি। মঞ্চের মধ্যে মঞ্চের মধ্যে কোনো অভিনেতা যদি একাকী থাকে, তিনি মনে মনে কোনো কথা বললে এটার নাম হলো সলিলোকি। দেখা যাচ্ছে নাকি কি শেয়ার করলাম? মঞ্চের মধ্যে দেখো আরেকবার। আচ্ছা, এই হলো সলিলোকি। দেখো, সলিলোকি মিন্স এ স্পিচ বাই এন অ্যাক্টর অন এ লনলি স্টেজ। সলিলোকিতে অভিনেতার মনের কথা শ্রোতা শুনতে পায়। অ্যাসাইড, অ্যাসাইড মানে হলো একান্তে এ ব্রিফ কমেন্ট বাই এ ক্যারেক্টার অ্যাড্রেসিং দ্য অডিয়েন্স আনহার্ড বাই আদার ক্যারেক্টার্স। তোমাদের আবার একটু চলো আমি হাতে কলমে বুঝাই। এই হলো সলিলোকি। মঞ্চে কয়জন দেখতেছো? একজন। এই সে মনে মনে, যেমন শেক্সপিয়র বলছিলাম টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কাউন্টার, দ্যাট ইজ দ্য কি বলো, টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কি বলো, কোয়েশ্চেন। question whether it is noveller in mind to sling and arrows of outrageous fortune। শেক্সপিয়র মঞ্চে একাকী দাঁড়িয়ে বলছিলেন। তাহলে কোন একজন চরিত্র মঞ্চে দাঁড়িয়ে একাকী গভীর জীবন জগতের গভীর কথাবার্তা বললে, ভাবলে, আর দর্শক সেটা শুনলে, এটার নাম হলো কি বলো, সলিলোকি। আর অ্যাসাইডটা আমি তোমারে বলি। অ্যাসাইডটা আমি তোমারে বলতেছি। অ্যাসাইডটা এখানে আমি ছবি দিই নেই, ধরো একটা ব্যাখ্যা তোমারে বুঝে বলি। এই যে ধরো এখানে তুমি অ্যাসাইডটা দেখো, মনোলগটা পরে বলতেছি। আচ্ছা, অ্যাসাইডটা হলো এরকম, এখানে ধরো একজন আরেকজনের হাত ধরে রাখছে, আর পিছনে ধরো এই পিয়ন, ধরো উনার পিএস, দেখো এই ভদ্রলোকের পিএস হলো উনি। তো ও এই দেখতেছো কিনা, তোমরা দেখতেছো? ওরে ক্লিক করতেছি যে ওরে দেখতেছো? জি স্যার। ও ভাবতেছে যে স্যার আপনি এই সমস্ত ক্লাবে আইসা এই সমস্ত মহিলাদের হাত ধরে ফেলেন, বাসায় তো ম্যাডাম জানে না, দাঁড়ান আজকে বাসায় ইন্দা যায় নাই, তারপরে আমি সব বলে দেবো। এই কথাটা কে বলছে? ও বলছে। বলো, এটা মনে মনে বলছে। এই আশেপাশের কেউ শুনছে কিনা? না স্যার, শুধু শ্রোতা শুনছে। শুধু শ্রোতা, তোমরা শুনছো, শ্রোতারা। এটার নাম অ্যাসাইড। তাহলে সলিলোকিতে মঞ্চে একজন থাকবে, অ্যাসাইডে একাধিকজন থাকবে। আচ্ছা, এরপরে হলো মনোলগটা কি? মনোলগটা দুই ক্ষেত্রে কি অডিয়েন্স শুনতে পারবে? দুই ক্ষেত্রে অডিয়েন্স শুনবে। একটার সামনে শুধু একলা থাকবে, আর একটার সামনে একাকী থাকবে। আর মনোলগটা হইলো নাটকের মধ্যে, শোনো, মনোলগটা হলো নাটকের মধ্যেই এই যে মানে ধরো যে এই হাত ধরে যে কথা বলা শুরু করছে আর কথা শেষ হচ্ছে না, এই কথা বলতেছে তো বলতেছে একজনই একটা লম্বা, এত লম্বা ডায়লগ, 1 পৃষ্ঠা, তার কথা শেষ হয় না, এটার নাম মনোলগ। এই লেন্দি স্পিচ ইন দ্য প্রেজেন্স অফ কো পারফরমার্স, এটা হলো মনোলগ। আমি আবার বুঝে বলছি, আর একটা আছে ড্রামাটিক মনোলগ। আমি তোমাদেরকে বলছি, ওই যে কবর কবিতাটা শুনছো না? কবর কবিতাটা, হ্যাঁ, কবর কবিতাটা, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর, এটা হলো ড্রামাটিক মনোলগ। আমি আমারে বলতে দাও, তারপর আমি কি ফোর্স মিউট করব? আমার বলতে দাও, শেষে আবার প্রশ্ন করো। জি স্যার, করেন। আমি তো রিপিট করি, আমি দেখো সবাইকে ফোর্স মিউট করে দিন। জি স্যার, এটাই করুন স্যার, আনমিউট করো না। হ্যাঁ, ড্রামাটিক মনোলগ হলো তোমার তোমার কি এইখানে তোর সিঙ্গেল স্পিকার একজন থাকবে, বক্তা একজন থাকবে, এক বা একাধিক নীরব শ্রোতা থাকবে। শ্রোতা কোনো কথা বলবে না। আমি এর আগের ক্লাসে বলছি, ইংরেজি সাহিত্যের ড্রামাটিক মনোলগের শ্রেষ্ঠ কবির নাম রবার্ট ব্রাউনিং। আচ্ছা, তারপরে তোমার তাহলে এবার চলো আমরা যেই টার্মগুলো পড়লাম একটু দেখি টার্মগুলো সবগুলো বুঝছি কিনা। এবার চলো, এই যে দেখো, যে প্রশ্ন করছো নিশ্চয়ই আগে বাসায় পড়ো নাই। আমি আবার বলে রাখলাম, আমি তাদেরকে খুবই কম পছন্দ করি যারা বাসায় না পড়ে এসে ক্লাস লেকচার শুনে। আমি তাদেরকে ইফেক্টিভ শ্রোতা মনে করি না। আমি ক্লাস লেকচার আগে দিয়ে দেওয়ার অর্থ হইলো বাসায় পড়বা, এরপর আমার কথা শুনবা, কত ভালো লাগবে, নিষ্প্রাণ শব্দগুলো তোমার প্রাণবন্ত হবে। এখন তুমি দেখো, এই টার্মগুলো তোমার বুঝাই দিই, এগুলো লিটারি টার্ম। প্রোলগ মানে হলো সূচনা, প্রিএম্বল মানে ইন্ট্রোডাকশন। যে কোনো বইয়ের ইন্ট্রোডাকশনকে বলা হয় প্রোলগ। তোমার বক্তব্যের ভূমিকাকে বলা হয় প্রোলগ। কথাবার্তা, তুমি নাটক লিখছো, ভূমিকার নাম প্রোলগ।
মহাকাব্য লিখছো, প্রথম ভূমিকার নাম প্রলগ। প্রলগ মানে হলো ইন্ট্রোডাকশন, শেষ, প্রলগ। আর এপিলগ হলো সমাপনী বক্তব্যটা, লাস্ট স্পিচ, মানে লাস্ট পার্ট অফ এ স্পিচ, লাস্ট পার্ট অফ এ ডায়লগ, লাস্ট পার্ট অফ এ মুভি, মুভির শেষ বক্তব্য, শেষ কথা, সমাপনী বক্তব্যটাকে বলা হয় এপিলগ। প্রলগ গেল, এপিলগ গেল। তোমার একটু আগে বলছি মনোলগ, কোন নাটক বা সিনেমায় দর্শকদের উদ্দেশ্যে অভিনেতার একক দীর্ঘ সংলাপ। ওই যে বললাম না, কথা তো বলতেছে বলতেছে, কথা শেষ হয় না, একদম পুরো দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা, কথা বাক্য শেষ হয় না, এটার নাম হলো মনোলগ। এটা অবশ্যই নাটক বা সিনেমার মধ্যে হবে। কোন নাটক বা সিনেমায় দর্শকদের উদ্দেশ্যে অভিনেতার একক দীর্ঘ সংলাপ, এ লং স্পিচ বাই ওয়ান ক্যারেক্টার ইন এ প্লে অর থিয়েটারিক্যাল প্রোগ্রাম। ড্রামাটিক মনোলগ, এটা কিন্তু ড্রামাটিক মনোলগটা আবার কবিতায় না, সরি নাটকে না, ড্রামাটিক মনোলগটা হলো কবিতায়। আমি বলছি নাটকীয় স্বগতোক্তি, এটা এমন এক ধরনের যে কবিতায় এমন একজন বক্তা নীরব শ্রোতার কাছে তার, এইখানে তো দাদা নাতির কাছে অভিব্যক্তি প্রকাশ করছে, কিন্তু নাতি টুটা শব্দ করে নাই, কাঁদিস না দাদু, এই কথা দ্বারা আমরা বুঝছি নাতি এখানে আছে। তাহলে এটা হলো ড্রামাটিক মনোলগ, এক ধরনের কবিতা, যেমন কবর কবিতার মতো কথা চিন্তা করলেই হবে এটা। এপিটাফ হলো কবরের উপরে লেখা, যে ইয়েটা কবরের উপরে লেখা আছে, এডমান্ড স্পেন্সারের কবরের উপরে লেখা আছে, হি ওয়াজ দ্য পোয়েট অফ পোয়েটস অফ হিজ টাইম, তিনি হলেন তার জামানার কবিদের কবি। কার কবরের উপরে লেখা আছে? এডমান্ড স্পেন্সার, এই জন্য তাকে বলা হয় পোয়েট অফ পোয়েট। জন কিটস মারা যাওয়ার আগে বললেন যে ভাই আমার তোমরা কেউ মনে রাখবা না, 2 দিন পরে আমার ভুলা দেবা, আমার মতো কবিকে কেউ মনে রাখবে না, আমার কবরের উপরে লেখা দিও, হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ইজ রিট ইন ওয়াটার, এখানে শুয়ে আছেন এমন এক কবি যার নাম জলরেখায় লেখা। তোমরা মনে রেখো, একবার শুনছো না আমার কথাটা, আর আমার প্রত্যেকটা কথা তুমি 2 থেকে 3 বার শুনবা, মনে রেখো। আমি বললাম যে আমি যদি কোনো একটা কথা একবার শুনে থাকবো, এটা অবশ্যই আরেকবার শুনবো ইনশাল্লাহ। এই হলো এপিটাফ। আমরা কবরের সামনে লেখা রাখি ওম নমস্তে, এটা লিখি, আবার লিখি যে কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই যে লিখি না, যেটার নাম হলো এপিটাফ। এপিক হলো মহাকাব্য, a long narrative poem consisting of heroic brave deeds of great men and women or history of nations hero, বিখ্যাত ব্যক্তিদের নিয়ে ঐতিহাসিক কোনো গল্প নিয়ে কোনো লম্বা দীর্ঘ কবিতাকে বলা হয় এপিটাফ। অ্যাক্ট হলো নাটকের ভাগকে বলা হয় অ্যাক্ট, ক্যান্টো হলো নাটক মহাকাব্যের ভাগকে বলা হয় ক্যান্টো, স্ট্যাঞ্জা হলো কবিতার ভাগ। বলো বুঝছো কিনা আগে? তাহলে এর মাঝখান দিয়ে আমি আবার বলে দিলাম সরিলুকিয়াসাইড, অনেকগুলো লিটারি টার মাথায় ঢোকার কথা আবার বললাম। প্রোলগ মানে ইন্ট্রোডাকশন, এপিলগ মানে কনক্লুশন, মনোলগ মানে নাটকের মধ্যে দীর্ঘ বক্তব্য। ড্রামাটিক মনোলগ কিন্তু নাটক না, এটা কবিতায়, কবিতায় না, কবর কবিতা মনে রাখো, কবরের উপরে কোনো ফলক থাকলে এটার নাম এপিটাফ। নাটকের ভাগ বুঝিয়ে বলছি, সরিলুকিয়াসাইড আমি বুঝিয়ে বলতে পারছি, মোটামুটি মাথায় একতরফা একটু কিছুটা ঢুকছে কিনা বলো, ইয়েস অন্য কমেন্ট বক্সে লিখে দাও কিছুটা। হ্যাঁ, একটি ফটোগ্রাফও কি বলো, একটি ফটোগ্রাফও ইয়া। তো এবার আসো, আমরা বললাম এবার আসো, এবার আমরা উইলিয়াম শেক্সপিয়ার এবার একটু সনেট নিয়ে, তাহলে সলিল কি বুঝলাম, এসাইডে বুঝলাম। আচ্ছা, শেক্সপিয়ারের সনেট, এবার হলো শেক্সপিয়ার সনেট কি লিখছেন। তো হি ওয়াজ দ্য ইনোভেটর অফ শেক্সপিয়ার সনেট। আচ্ছা, এবার আমার আগে গল্পটা শোনো, এই তোমরা যারা আগে পড়ে রাখবা এই কথাগুলো শুনলে ভালো বুঝবা। শেক্সপিয়ারের সনেটকে আমরা মনে রাখবা, যদি বলে যে ভাই সনেট কাকে বলে, তুমি বলো 14 লাইনের কবিতাকে সনেট বলে, মানলাম। সনেটের ইংরেজি বলো বাংলা বলো সব জায়গায় সনেট 14 লাইন বললাম। যদি বলে সনেটের ভাগ সনেট কয়টা অংশ থাকে, যদি বলে যে 2 অংশ, ইউ আর রং। আচ্ছা, ইউ আর রং। তাহলে সনেট কি, 14 লাইন কি? শোনো, 14 লাইন পেত্রার কিও সনেট হলো 14 লাইন, অর্থাৎ পেত্রার, ইতালীয় বিখ্যাত কবি পেত্রার, যাকে অনুসরণ করে অনেকেই সনেট লিখেছেন। ইংল্যান্ডে লিখেছেন স্যার টমাস হোয়েড, ভারত আমাদের বাংলাদেশে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। উনারা কিন্তু পেত্রারকে অনুসরণ করে লিখেছেন, এই জন্য তাদের সনেটে হলো অক্টেভ। ফার্স্ট 8 লাইন্স, প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, অষ্টক, এন্ড দ্য লাস্ট 6 লাইন্স আর কল্ড ষষ্ঠক, শতক। বুঝছো কিনা? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই অষ্টক আর শতক। ফার্স্ট 8 লাইন্স ইন্ট্রোডিউস দ্য থিম, প্রথম 8 লাইনে ইন্ট্রোডিউস করা হয় থিম সম্পর্কে। লাস্ট 6 লাইন্স কনক্লুড দ্য থিম, থিমটাকে
কনক্লুশনে যাওয়া হয়। কিন্তু ইংলিশ সনেট তথা উইলিয়াম শেক্সপিয়র বা এডমান্ড স্পেন্সার যে সনেট লিখছেন সেই সনেটে কোনো অক্টেভ সেস্টেট নাই। এই 4টা আঙ্গুল 3বার তোলো। 4 ইয়েস, 4 ইয়েস, 4, 3 4 12, আর থাকে কত? 2 2, 4 4 4 2, বলো 4 4 4 2, 4 লাইন 4 লাইন 4 লাইন, 3 4 12, শেষে 2 লাইন। এটা হলো শেক্সপিয়রের সনেট। শেক্সপিয়র যত সনেট লিখছে সব হইলো এ বি এ বি সি ডি সি ডি এ। আচ্ছা, 4 লাইন 4 লাইন 4 লাইন, শেষে 2 লাইন। শেক্সপিয়র যত 154টা সনেট লিখছে 26টা কোনো এক রহস্যময় নারীকে উৎসর্গ করেছেন, আর বাকিগুলা তার বন্ধু আর্ল অফ সাউদাম্পটন, সাউদাম্পটন শহরের আর্ল, চিটগং শহরের মেয়রকে উৎসর্গ করছেন। আমি যদি বলি কাজী নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, মাইকেল মধুসূদন দত্ত তার বন্ধু ওই রাজশাহী বিভাগের রাজশাহীর মেয়র, ওই মেয়রকে উৎসর্গ করেছেন। তো রাজশাহীর মেয়র বললে যা যেমনটা বুঝছো, উইলিয়াম শেক্সপিয়রের বন্ধু আর্ল অফ সাউদাম্পটন, সাউদাম্পটন শহরের আর্ল, আর কোন একটা রহস্যময় নারীকে তিনি উৎসর্গ করেছেন সনেটগুলা। তবে তার সকল সনেটে ইউ আছে। ইউ মনে রাখবো, উইলিয়াম শেক্সপিয়রের সকল সনেটে ইউ আছে। ইউ মানে 2 পার্সনস, হয়তো ডার্ক লেডি, রহস্যময় নারীটাকে আমরা জানি না, আর সেকেন্ড হলো ওই ইউ হলো তার বন্ধু। তিরিশ সেকেন্ডে বলো, 30 সেকেন্ড। তারপরে এই হলো তার সনেটের দুইটা, সকল সনেটে ইউ আছে। এবার একটা মজার রহস্য বুঝো। তার সকল সনেটের রাইম স্কিম হলো, তোমার সাথে বলো, এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি। আবার বলো এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি। চলো এবার একটু আমরা বিষয়টা রহস্যটা বোঝার চেষ্টা করি। আমরা ধরে নিলাম উইলিয়াম শেক্সপিয়রের একটা সনেট, এইটা হলো 18 নম্বর সনেট, সনেট 18, 18 নম্বর সনেট। হ্যাঁ, এই যে সনেট 18 উইলিয়াম শেক্সপিয়র। তো এই কবিতাটা একটু চলো আমরা বিশ্লেষণ করি। এ বি দিয়ে কি বুঝলাম? অর্থাৎ এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ওয়াই কে আমরা এ ধরলাম। এ দেখো আরেকবার, তোমরা যারা আবার আবার একটু মনোযোগ দিয়ে বুঝে দিতেছি, লেখা আছে এখানে দেখো। শেক্সপিয়র সনেট, তিনি শেক্সপিয়র সনেটের তিনি উদ্ভাবক, তিনি তার সনেটকে আর্ল অফ সাউদাম্পটন, তিনি তার অনেক বন্ধু আর্ল অফ সাউদাম্পটন যখন, তবে তার 26টি সনেট তথাকথিত কোনো ডার্ক লিগ উদ্দেশ্যে রচিত। সনেট স্টাইল হলো 4 4 4 2, আর রাইম স্কিম হলো এ বি সি ডি সি ডি এ পি এফ জি জি। আচ্ছা, এ বি মানে কি? আবার আসো চলো এবার এ বি আমরা বুঝছি। হ্যাঁ, এ বি মানে কি ধরো, হ্যাঁ, অর্থাৎ আমরা এইটাকে ধরলাম এ। খেয়াল করে দেখো কোনটাকে ধরলাম, এই যে দেখো, এই ডি এ ওয়াই কে ধরলাম, টি এ ই কে ধরলাম বি এ বি, ওয়াই কে ধরলাম কি বলো এ, ওই যে ওয়াই কে ধরে রাখছি আগে, ই কে ধরলাম বি এ বি হয়েছে। পরের শব্দ পাইছি নতুন শব্দ এস, এস কে ধরলাম সি, পরের শব্দ পাইছি ডি, ডি কে ধরলাম ডি, এস কে ধরলাম সি, ডি মানে ডি, সিডি, পরের শব্দ আবার পাইছি ই, তাহলে হ্যাঁ সিডি হয়ে গেল। হ্যাঁ, সিডি। আচ্ছা, ই কে ধরলাম ই, টি কে ধরলাম এফ, তাহলে ই হয়ে গেল ই, টি হয়ে গেল এফ, ই এফ শেষে ই কে ধরলাম জি, আবার ই কে ধরলাম জি। আশা করি পাইছো। এ বি সিডি ই এফ জি জি। এ বি সিডি ই এফ জি জি। আশা করি বুঝতে পারছি। উইলিয়াম শেক্সপিয়র 154টা সনেট লিখছেন। তার সকল সনেটের প্রথম লাইনের শেষ বর্ণ, 3 নম্বর লাইনের শেষ বর্ণ একরকম। তার সকল সনেটের 2 নম্বর লাইনের শেষ বর্ণ, 4র্থ লাইনের শেষ বর্ণ একরকম। তার সকল সনেটের 13 নম্বর লাইনের শেষ বর্ণ, 14 নম্বর লাইনের শেষ বর্ণ। কি এক গাঁথুনি! একবার দেখছো কিনা? এটা হলো একটা দেখালাম, গেল। এবার আসো দ্বিতীয় ক্যারিশমা, লাইনটা পড়ো। শ্যাল আই, এবার সিলেবল ভাগ করো। এক বাক্যে কয় সিলেবল দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু আ
summer's day. Shall I compare the two? কয়টা হচ্ছে 10টা। দাও মানে ইউ, আর্ট মানে হলো আর, ইউ আর মোর লাভলি and more temperate। 10টা। উইলিয়াম শেক্সপিয়ার যত সনেট লিখছে সকল সনেটে এক বাক্যে 10 syllables। 10 syllables। 10 syllables। আচ্ছা, তাহলে 10 syllable কি হয়? এই দেখো, 2 syllable 1 মিটার ডায়ামিটার, 4 syllable 2 মিটার, 6 syllable 3 মিটার ট্রাইমিটার, 8 syllable 4 মিটার টেট্রামিটার, 5 মানে 10 syllable 5 মিটার পেন্টামিটার, মানে 2 syllable 1 মিটার হয়, তাহলে 10 syllable পেন্টামিটার হয়। উইলিয়াম শেক্সপিয়রের নিয়ে যে কথা বলছিলাম একটু আগে, দেখো এখন তুমি বুঝো কিনা একটু দেখো। শেক্সপিয়র কম্পোজড মাচ অফ হিজ প্লেজ সনেট। উইলিয়াম শেক্সপিয়র যা লিখছে, কবিতায় লিখলে এটা এক বাক্যে 10 syllable করে লিখছেন। 10 syllable মানে 5 মিটার, বুঝছো কিনা? 2 syllable 1 মিটার, অতএব 10 syllable 5 মিটার। স্পষ্ট বুঝিয়ে বলছি, দেখো স্পষ্ট লেখা আছে। পেন্টামিটার মানে হলো, এই দেখো, এ লাইন অফ 5 feet or 10 syllable। 10 syllable বা 5 ফিট মানে 10 syllable 2 syllable 1 মিটার, বুঝিয়ে তো বললাম, তাহলে 5 মিটার। উইলিয়াম কি কাহিনীটা করছে, আইএমবিক মানে হলো স্বরতন্ত্রী। আইএমবিক এর বিষয়টা হলো এরকম, ধরো এইভাবে হবে, ধরো এটাকে বলা হয় স্ট্রেস আনস্ট্রেস মিলে আইএমবিক হয়। দেখো না, শ্যাল আই কম্পেয়ার দি টু summer's day। ওই যে মানে একটা স্ট্রেস পড়বে, একটা আনস্ট্রেস, একটা অ্যাকসেন্ট আর একটা আনঅ্যাকসেন্ট। তাহলে 10 সিলেবাল বিশিষ্ট 5 মাত্রার চরণকে বলা হয় আইএমবিক পেন্টামিটার। অর্থাৎ পরিষ্কার ভাষায় এত কথা না বুঝা এইটা বুঝছো কিনা, উইলিয়াম শেক্সপিয়রের এক বাক্যে তুমি দেখো না, আরো দেখো, তোমার যদি বিশ্বাস না হয় তুমি দেখো না, শেষের লাইন দেখো, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি। 10টা গুণা দেখো, 10টা। তাহলে যত সনেট লিখছেন 10 সিলেবল, 10 সিলেবলে দুইটা ভাগ তো 5 মিটার, আমি বুঝতে পারছি। এবার আসো, 154টা সনেট লিখছেন, এগুলোর থিম গুলা কেমন একটু দেখো। একটা কবিতার থিম বুঝাই, কি বলছেন? শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে। বন্ধু, এই দি মানে ইউ। আমি কি বলছিলাম শেক্সপিয়রের প্রায় সকল সনেটে ইউ আছে? ইউ বলছিলাম কিনা? ইয়েস অর নো বলো। হ্যাঁ, ইউ মানে ওই যে, ইউ মানে তুমি, তুমি মানে কে? তুমি মানে ওই বন্ধু, নইলে ওই রহস্যময় নারী, যার তুমি বুঝে নিতে হবে কে। তো আমরা এই সনেটটাকে পইরা বুঝছি যে এই সনেটটা উইলিয়াম শেক্সপিয়র তার বন্ধুকে, ওই যে রাজশাহীর মেয়রকে উদ্দেশ্য করে লিখছেন। শেক্সপিয়র বললেন, শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে। বন্ধু, শ্যাল আই কম্পেয়ার, আচ্ছা বলো বন্ধু, শ্যাল আই কম্পেয়ার ইউ টু আ সামার্স ডে। বন্ধু, আমি কি তোমাকে গ্রীষ্মের কোন দিনের সাথে তুলনা করতে পারি? মনে রাখবা, ইংল্যান্ডের সামার মানে বাংলাদেশের বসন্তকাল। তাহলে বাংলা অর্থ করবা, বন্ধু আমি কি তোমাকে বসন্তের কোন দিনের সাথে তুলনা করতে পারি? দ্বিতীয় লাইনে বলছেন না, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। না 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 না, বসন্তের দিনের সাথে তোমার আমি তুলনা করবো না, তুমি বসন্তের দিনের চেয়ে আরো সুন্দর, আরো নাতিশীতোষ্ণ। বলেছে কেন? কেন এই কথা বললাম? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। বললো যে ভাই, তুমি দেখছো বসন্তের দিনের মধ্যে মাঝে মধ্যে যে ঝড়ো বাতাস আসে প্রচন্ড, আইসা আমের মুকুল গুলা, মে মাসে যে আমের মুকুল হয়, আমের মুকুল সব ঝরাই ফেলাই দেয়। And summer's leaves hath all too short a day। এই বলো যে বসন্তের মেয়াদ 2 মাস, 2.5 মাস, 3 মাস পরে বসন্ত শেষ। তোমার মধ্যে তো এরকম শেষ হয়ে যাবে না বসন্ত? Sometimes too hot the eye shines। মাঝে মধ্যে রে ভাই, তুই তোমার সেই বসন্তকালে এমন রোদ পড়ে কৃষকের পিঠ ঝলসে যায়, তোমার মধ্যে এমন দুঃখতা নাই। So long as man can breathe or eyes can see।
যতদিন পর্যন্ত মানুষ ব্রিথ, শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে, ত্যাগ করবে, আইস ক্যান সি, চোখ দিয়ে, দুই চোখ দিয়ে দেখতে পাবে মানুষ যতকাল, so long lives this, ততদিন পর্যন্ত এই আমার 18 নম্বর সনেট বেঁচে থাকবে। and this মানে এই সনেটটি gives life to thee, এবং এই সনেট বন্ধু তোমাকে আবার বাঁচিয়ে তুলবে। আজ থেকে 400 বছর পরে অদিতির অনলাইন ব্যাচের স্টুডেন্টরা জুম অ্যাপে ক্লাস করার সময় রাত 10:30টার সময় তোমার নাম আরেকবার স্মরণ করবে, বন্ধু এই সনেটের মধ্যে তোমার আমি অমর করে রেখে গেলাম। এইগুলো শেক্সপিয়র, প্রত্যেকটার মধ্যে তোমার মানে গোলা বারুদ। তুমি একটা সনেট, একটা চিন্তা করে দেখো, মানে তার আল্লাহ, তার কোনো পড়াশোনা নাই, কিচ্ছু নাই, বিয়ে করছে বড় উপরে, 3 বাচ্চার বাপ হয়েছে, 21 বছর বয়সে, কোনো কিচ্ছু নাই, কি জিনিস আল্লাহ দিয়ে দিচ্ছে, মনে বলছে গড গিফটেড। নজরুল, এই যে ধরো রবীন্দ্রনাথ, বা ধরো এই যে শেক্সপিয়র, এটা মানে, এবং পোয়েটের একটা অর্থ হলো, পোয়েট মানেই কিন্তু দার্শনিক, এবং তার ভিতরে একটা অনন্য সত্তা আছে। কবি কিন্তু স্বাভাবিক মানুষ না, তার ভিতরে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, তিনি চাইলেই কবিতা লিখতে পারেন না। ঐশ্বরিক প্রভা যখন এসে তার ভিতরে আলোকিত হয়ে ওঠে, তখনই তিনি লিখতে পারেন। তো এই হলো বিষয়টা, শেক্সপিয়র আমি জানালাম। তাহলে আশা করি তোমরা এই যে একটা লাইন নিয়ে তাদের কানের উপর দিয়ে যাওয়ার কথা ছিল, আশা করি এখন কানের ভিতরের কিছুটা ঢোকার কথা। তিনি শেক্সপিয়র যত নাটক ফাটক, কবিতা টবিতা যা লিখছেন, যদি কোনো একটা বাক্য লিখে থাকেন, ওই বাক্যে 10 সিলেবল আছে, পরিষ্কার হিসাব। 10 সিলেবলে 5 মিটার, আর কি, আর ব্যাখ্যা নাই কিচ্ছু। সহজে বুঝছো কিনা বলো, মাথায় ঢুকছে? আর এই যে এবিসিডি এগুলো আশা করি বুঝছো। 4 ইয়েস, ডান, ক্লিয়ার, মাথায় ঢুকছে কিনা বলো। আইএমবিক মানে হলো স্বরতন্ত্রী, মানে এটা হচ্ছে স্ট্রেস আনস্ট্রেস মিলাইয়া আইএমবিক হয় আর কি। আইএমবিক মানে এটা লিটারি টার্ম একটা, এটা আবিধান খুব আক্ষরিক অর্থ মিলাইতে পারবো না। আইএমবিক পেন্টামিটার মানে হলো 10 স্বরাঘাত বিশিষ্ট বাতমাত্রার চরণ, একসাথে এইভাবে বলবা। হ্যাঁ, আলাদাভাবে আইএমবিকের অর্থ মিলাইতে। স্যার সনেট ছাড়া কি শেক্সপিয়র আর কোনো কবিতা লেখেনি স্যার? নিচে আসো, দেখো শেক্সপিয়রের বিখ্যাত কিছু কবিতা, দ্য রেপ অফ লিউক্রেসি, তারপরে হলো দ্য প্যাশনেট, এ লাভার্স কমপ্লেইন্ট, দ্য প্যাশনেট পিলগ্রিম, দ্য ফিনিক্স এন্ড টার্টেল। ফিনিক্স হলো এমন পাখি, গ্রিক মিথোলজিতে এমন এক পাখি ফিনিক্স, যেটা প্রচন্ড রাগান্বিত হয়, ক্রোধের আগুনে জ্বলিয়া ছাই হয়ে যায়, মেজাজ গরম হইতে হইতে আগুন, মানে নিজে খিটমিট করতে করতে আগুন জ্বলা যায় গায়ের মধ্যে, এরপরে এই গায়ের আগুন জ্বলা ছাই হয়ে, ছাই থেকে নতুন পাখির জন্ম হয়, এটার নাম ফিনিক্স। ফিনিক্সের নাম শুনছো? ফিনিক্স এন্ড টার্টেল, এটা নিয়ে ভেনাস এন্ড অ্যাডোনিস। কিন্তু অ্যাডোনিস নামে আবার কবিতা লিখছেন, সনেট, এলিজি লিখছেন, কে বলো? শেলি, জন কিটসের মৃত্যুতে। এবার আমরা মোটামুটি এই অংশগুলা বুঝছো আশা করি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো, এই ওকে স্যার, আমার আরেকটু স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আমি ওই জিনিস বলো। এই যে দাঁড়াও, শেক্সপিয়র, স্যার সেটা হচ্ছে স্যার শেক্সপিয়র, বলো স্যার। বলবো স্যার? স্যার শেক্সপিয়র যতগুলো সনেট লিখেছিলেন স্যার, প্রত্যেকটা লাইন হচ্ছে স্যার 10 সিলেবল বিশিষ্ট। জি স্যার। আর ওই এখানে যে আমরা বললাম স্যার, শেক্সপিয়র কম্পোজড মোস্ট অফ হিজ প্লেস ইন আইএমবিক পেন্টামিটার, আ লাইন অফ 5 feet। এই জিনিসটা স্যার আমি আবার মানে গরমে লাগে, মানে আমি না এই লাইন অফ 5 feet আমি হলো এই আইএমবিক পেন্টামিটারের ব্যাখ্যাটা বুঝাইছি আর কি। এই লাইন অফ 5 feet or 10 সিলেবল, মানে 5 feet মানে হলো দুইটা স্ট্রেস আনস্ট্রেস, মানে শেল আই মিলে 1 feet বা 1 মিটার বলতে পারো। 1 সেন্টার, মানে অত গভীরে যায় তুমি বুঝবে না এখন, এটা একটা জটিল। মনে রাখবো, দুইটা সিলেবল মিলে 1 feet বা 1 মিটার হয়, এটা বুঝছো কিনা? জি স্যার, এটা বুঝতে পেরেছি। দুইটা সিলেবাস মিলে একটা মাত্রা হয়, শেল আই কম্পেয়ার দি টু সান মার্কস ডে। বুঝছো বিষয়টা? দুইটা সিলেবাস মিলে একটা উচ্চ স্বর নিচু স্বর মিলে, এটা আরো ডিফিকাল্ট টার্গেট। এটা বাংলা সাহিত্যে কোনো ছন্দপ্রকরণ, এটা এই দেখো না, এই যে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, জানা এরকম আর কি, ওই এটাই ইংরেজি শিখতে না। আপাতত তুমি হ্যাঁ, আপাতত এটা তো বুঝছো যে তার সনেটের মধ্যে 10টা সিলেবল থাকে এক বাক্যে, এবং তার প্রত্যেকটা সনেটের মধ্যে অবধারিত ভাবে সত্য যে সনেট বলো আর নাটকের অনেক লাইন বলো, সেটাতে 2 সিলেবল, মানে 10টা সিলেবল থাকবে এক বাক্যে। মনে রাখবা, শেক্সপিয়র সনেটের একটা অন্যান্য বৈশিষ্ট্য আইএমবিক পেন্টামিটার থাকবে, মানে 5 মিটার থাকবে, এই হলো বিষয়।
5 মিটার মানে এক জি, বাক্যে 10 সিলেবল। হ্যাঁ, ওকে। স্যার মানে তো- স্যার ওনার নাটকগুলোতে হচ্ছে স্যার এক এক লাইনে 10টা করে সিলেবল থাকবে অ্যাভারেজে। মনে রাখবা, নাটকের মধ্যে যদি কবিতায় কোনো জায়গায় বিবৃতি দেন, নাটকের মধ্যে যদি মনে রাখবে, সকল নাটক তো অনেক সময় বর্ণনা, অধিকাংশ বর্ণনামূলক। যদি কোনো জায়গায় নাটকের মধ্যে কোথাও কবিতার আশ্রয় নিয়ে থাকেন, তাহলে কয় সিলেবল ব্যবহার করছেন বলো? জি স্যার। আর স্যার, 10 সকল syllable। সনেট অবশ্যই পেন্টামিটার। অনেক নাটকের অধিকাংশ মানে অনেক বাক্য, আর সকল সনেট হচ্ছে, সকল নাটক বলা যাবে না, কিন্তু সকল নাটক আইনবিক পেন্টামিটারে লিখছেন, এই কথাগুলো না। এই জি, স্যার। প্রশ্নটা যদি ধন্যবাদ। এখানে সনেট প্লে না বইলে সনেট বলতো, হ্যাঁ, অল অফ হিজ সনেটস, তাহলে আইনবিক পেন্টামিটার শতভাগ। আচ্ছা আচ্ছা, তাহলে তিনি লিখছেন। আচ্ছা, ট্রাজিক কমেডি, আমি আমার একটু ছুটি দিয়ে দাও আজকে, আমি একটু বাড়িতে একটু সবার সাথে যোগাযোগ করা উচিত। হ্যাঁ, আমি অসুস্থ তো, আমার এই আগামী ক্লাসে। জি স্যার, জি স্যার। জি স্যার। জি স্যার, তাই করেন স্যার। তোমরা একটু এটা দেখে এসো এগুলো। হ্যাঁ, একটু। জি স্যার। জি স্যার। আমার একটু আজকে ছেড়ে দাও। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আদাব স্যার। এখন ওনার জন্য দোয়া করো, আমি যেন খুব মানে অল্প বয়স্ক মানুষ, কিন্তু বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো।